আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সুবিধা সংক্রান্ত বিষয়ে দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। এ সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, জিএসটি ব্যবস্থার মাধ্যমে দেশ ও রাজ্যের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী হচ্ছে। যে পরিবেশ সেটাকে উন্নত করার জন্য এবং সাধারণ নাগরিকদের যাতে জীবন সহজ করা যায়, সিম্পলিফাই করা যায়, তার জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এরকম একটা রিফর্ম জিএসটি কাঠামো যেভাবে উনি এগোচ্ছেন, ওনাকে এর জন্য আমি ধন্যবাদ দেব। এবং এতে করে বিজনেসম্যান এবং সাধারণ মানুষের কিন্তু মানে আত্মবিশ্বাসও কিন্তু বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর তো সবসময় আশ্বাস এবং বিশ্বাসের জায়গা, সেটা বাড়ছে। আমরা ত্রিপুরাতে আমি এতটুকু বলতে পারি, আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট এবং ট্যাক্স ডিপার্টমেন্ট ওনারা ভালোভাবে কাজ করছেন। সেটাকে আরও কিভাবে দুদিনের যে এখানে কর্মশালা হবে, এতে করে নিশ্চয়ই আরও অনেক নতুন নতুন জিনিস আপনারা জানতে পারবেন। আমাদের মধ্যে ছোট রাজ্যগুলো জিএসটি এখানে যখন শুরু হয়, তার থেকে সেখানে আমাদের এই রাজ্যের অন্তত জিএসটি কালেকশন আগের থেকে ট্যাক্সের থেকে আমরা অনেক বেশি পেয়েছি। তাতে কি হয়েছে, তাতে রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে এবং ডেভেলপমেন্টের কাজের মধ্যে আমরা শক্তিশালী পদক্ষেপ নিতে পেরেছি। মোমবাতি তৈরি করে গোমতী জেলার গংগাছড়ার স্বসহায়ক দলের মহিলারা আজ আত্মনির্ভর। উৎসবের মরশুমে মোমবাতি বাজারজাত করে এই মহিলারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ডব্লিউডিসি পিএমকেএসওয়াই প্রকল্পে স্বসহায়ক দলের সদস্যরা সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে এখন মোমবাতি তৈরি করে আত্মনির্ভর। উৎসবের সময়ে মোমের চাহিদা বেড়ে যায়, তাই এই ধরনের প্রকল্প মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী হতে সাহায্য করছে। আমরা এগ্রিকালচার ওয়াটারশেড প্রজেক্ট থেকে ক্যান্ডেল মেকিং এর 6 দিনের ট্রেনিং নিই। ওইখান থেকে আমরা অনেক এসএসজি গ্রুপে দিদিরা মিলে 6 দিনের ট্রেনিং এর পর র মেটেরিয়ালস, ডাইস অনেক কিছু আমরা ওইখান থেকে পাওয়ার পর আমরা কাজ শুরু করি। প্রথমত 20 কিলো প্যারাফিন দিয়ে আমরা ছোট্ট করে বিজনেসটা শুরু করি। ধীরে ধীরে আমরা যেটাই প্রফিট করি সেটার থেকে আমরা বিজনেসটা বাড়াই। এখন আমরা 300 কিলো অবধি আমরা কাঁচামাল র মেটেরিয়াল একসঙ্গে আনি। প্রথম 6 জন মিলে শুরু করি, এখন আমরা সদস্য বাড়িয়েছি, 15 জন মিলে কাজ করছি, আমরা স্বনির্ভর হয়েছি। এগ্রিকালচার ওয়াটারশপকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই কাজ মোমবাতির ট্রেনিং দিয়ে দেওয়ার জন্য আমরা এই কাজ করে অনেক স্বাবলম্বী হয়েছি। কাকরাবনের এগ্রি অ্যাসিস্ট্যান্ট দীপরাজ দত্ত জানান, ডব্লিউডিসি পিএমকেএসওয়াই প্রকল্পে গ্রামীণ মহিলাদের মোমবাতি তৈরিতে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তারা ব্যাংক থেকে ঋণ পেয়ে মোমবাতি তৈরি করে বিভিন্ন বাজারগুলিতে বিক্রি করছে। এই এসএসজি গ্রুপকে ভারত সরকারের যে ডব্লিউডিসি পিএমকেএসওয়াই 2.2 যে স্কিম আছে, এই স্কিমের তরফ থেকে 6 দিন ব্যাপী 2024-25 অর্থবর্ষে একটি ট্রেনিং দেওয়া হয়েছিল। সেখানে তারা মোমবাতি বিষয়ে কিভাবে মোমবাতি বানাতে হয় সবকিছু শিখেছিল। সেই ট্রেনিংয়ের পরে তাদেরকে সবকিছু সামগ্রী যেমন ডাইস, প্যারাফিন সবকিছু দেওয়া হয়েছিল। এখন তারা মান্থলি প্রায় 38 থেকে 40 হাজার টাকা ইনকাম করছে এবং তাদের গ্রুপে 15 জনের মতন মেম্বার আছে। এখন তারা সবাই আত্মনির্ভর। সরকারি সহায়তার পাশাপাশি কাজের প্রতি নিষ্ঠা ও উৎসাহ থাকলে যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, গোমতী জেলার গঙ্গাছড়ার মহিলারাই হলো এর প্রকৃত উদাহরণ। গোমতী জেলার কাকরাবন ব্লকের তুলামুড়া এলাকার সঞ্জিত কুমার দাস মাশরুম চাষ করে সাফল্যের মুখ দেখেছেন। আত্মপ্রকল্পে মাশরুম চাষ করে তিনি আজ স্বনির্ভর। আত্মা প্রকল্পে মাশরুম চাষ করে আত্মনির্ভর গোমতী জেলার কাকরাবন ব্লকের অধীন তুলামুড়া এলাকার বাসিন্দা সঞ্জিত কুমার দাস। কৃষি দপ্তর থেকে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। তিনি সফলতার সঙ্গে গত 8 বছর ধরে মাশরুম চাষ করছেন বলে জানিয়েছেন গোমতী জেলার কৃষি দপ্তরের কাকরাবন সাব ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট রাজু মজুমদার। আত্মা প্রকল্পে
সঞ্জিত দাস নামক একজন চাষি আছেন, যিনি সফল চাষি। এই প্রকল্পে আমরা ওনাকে মাশরুম চাষের প্রশিক্ষণ দিই এবং একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম ওনাকে প্রথম 2018 সালে আমরা অ্যালট করি। উনি সফলতার সাথে এটা চাষ করেছেন এবং দীর্ঘ আজকে 7-8 বছর ধরে চাষ করে উনি আজকে একজন স্বনির্ভর চাষি হয়ে গেছেন। এবং যারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে আসতে চাইছে এগ্রিকালচারের বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে, মাশরুম চাষ অথবা অন্যান্য চাষের মাধ্যমে, তো ওনাদেরকে আমরা প্রতিনিয়ত সাহায্য করছি। সঞ্জিত দাস একটা জ্বলন্ত উদাহরণ। এদিকে মাশরুম চাষ করে স্বনির্ভর বলে জানান চাষি সঞ্জিত কুমার দাস। সরকারি চাকরির আশায় বসে না থেকে মাশরুম চাষ করে যে কেউ এভাবে স্বাবলম্বী হতে পারে বলে জানিয়েছেন তিনি। আত্মা প্রকল্পে মাশরুম চাষ শুরু করি প্রথমে। সরকারি বিভিন্ন প্রকল্পে আমাকে সহযোগিতা করে। সমস্ত প্রকল্পের মাধ্যমে যে বেকার ভাইদের সাহায্য চলছে, বেকার ভাইয়েরা এই সাহায্য নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে স্বাবলম্বন হয়ে যাতে পয়সা রুজি করতে পারে, সেই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছর ফেব্রুয়ারি মাসের শেষে শুরু হবে। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ ভবনে এ খবর জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। সিবিএসই পরীক্ষা দিতে গেলে মাধ্যমিকের 1500 টাকা আর 12-এর বোধহয় 2100 টাকা। আবার মিজোরাম বোর্ডে মাধ্যমিকের 550, 12-এ 550, মেঘালয় বোর্ডে মাধ্যমিকে 900, 12-এ 900, আর আসাম বোর্ডে দুটোই 900 করে। আর আমাদের এখানে নতুন যেটা করলাম সেটা হলো মাধ্যমিকে 300, 12-এ 400। রিভিশন করার পরও আমাদের পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের ত্রিপুরা বোর্ডের ফি স্ট্রাকচারটা সবচেয়ে কম। নভেম্বর 15 থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। এটা অলরেডি আমরা চিঠি দিয়ে দেবো এর মধ্যে ডিপার্টমেন্ট। ক্যালেন্ডারে আমাদের দেওয়াই আছে, স্কুলগুলো জানে, তবুও আমি আবার বলছি নভেম্বর 15 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি হবে। মাধ্যমিকের ক্ষেত্রে 8টি সাবজেক্টে ভোকেশনাল হবে, 12-এ 4টি সাবজেক্টে ভোকেশনাল হবে, প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার, মিউজিক, সাইকোলজি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো। সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লকে প্রভাপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী। জনজাতি অংশের ছেলে মেয়েদের জন্য প্রায় 28.5 কোটি টাকা দিয়ে গড়ে উঠেছে এই বিদ্যালয়টি। আমাদের মূল যে রুট, সেই রুট কিন্তু আমাদের যতই আমরা মডার্ন এডুকেশন আমরা নেই, কিন্তু মূল যে আমাদের যে সংস্কৃতি সেটাকে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং আমাদের যে ট্রেডিশন সেটাকেও বজায় রাখতে হবে। এখানে এই যে ভারতবর্ষের ইতিহাস সেগুলো মুছে যাচ্ছে, যে কারণে একলব্য মডেল যে স্কুল রেসিডেন্সিয়াল, তার মাধ্যমে আমাদের
যে ভারতবর্ষের যে ঐতিহ্য, আমাদের কৃষ্টি সংস্কৃতি, সেটিকে মাথায় রেখে এই যে স্কুলগুলো এখন ভারতবর্ষে এখন শুরু হয়েছে, সেগুলো কিন্তু আগামী দিনে আমরা যে হারিয়েছিলাম সেই হারানো যে বিষয় সেটা কিন্তু আমরা ফিরে পাবো। ব্লু সোশিও কালচার অর্গানাইজেশনের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল ৩৩তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয় এই উৎসবের। এতে রিয়াং জনজাতিরা চিরাচরিত পোশাক ও গয়না পরিধান করে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, সেটাকে মহারাজা বীর বিক্রমের মূর্তি সেখানে স্থাপন করলাম এবং 0 মাইল ফলককে সেখানে উঠিয়ে সেটাকে আবার নতুনভাবে সেখানে প্রতিষ্ঠিত করলাম। সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, সেগুলো যাতে আরও বেশি করে, সেগুলো যাতে হারিয়ে না যায়, তাকে আরও বেশি রিফাইন করা যায় এবং ট্রেডিশনকে বজায় রেখে সেটা যাতে আরও প্র্যাকটিস করতে পারে, তার ব্যবস্থা আইসিআই ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা বারবার চেষ্টা করি। এবং তার যে সঠিক পরিচর্যা, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যে কোনো বিষয়ে যদি স্কিল ডেভেলপমেন্ট না হয়, এবং সেই স্কিল ডেভেলপমেন্ট সব জায়গায়, আজকে ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, সে নৃত্যকলাতেই থাকুক, হস্তশিল্পীতেই থাকুক, তার ডেইলি আপডেট করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমবিবি কলেজ লেককে কেন্দ্র করে বহুমুখী পার্ক গড়ে উঠেছে। শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে এর সূচনা হয়। এই পার্কটির উদ্বোধনের ফলে পর্যটন ক্ষেত্রে এক নতুন পালক যুক্ত হল। পরিবেশ এবং বাস্তুতন্ত্রকে ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে এমবিবি কলেজ লেকের পুনরুজ্জীবিতকরণ করা হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ। রাজ্যের গর্বের এমবিবি কলেজ লেককে ঘিরে দৃষ্টিনন্দন পার্কের উদ্বোধন করে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই এমবিবি কলেজের লেককে ঘিরে গড়ে ওঠা পার্কে 2.5 কিলোমিটারের মতো রয়েছে হাঁটা পথ। এই পার্কের উদ্বোধনের ফলে পর্যটন দপ্তরের নতুন পালক যুক্ত হলো বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এডিবির আর্থিক সহায়তায় রাজ্যের 12টি পুর সংস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। 230 কোটি 16 লক্ষ টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউনশিপ। তো এই ধরনের যে আমাদের যে প্রকল্পগুলো আমরা আস্তে আস্তে করে আমরা সুন্দরভাবে আমরা করছি। এখানে আমি দেখলাম যে বৃক্ষরোপণ আরো এক্সট্রা প্রায় 70,000-এর মতো গাছ আমাকে যা বলা হলো বৃক্ষরোপণ এখানে হয়েছে। তো এখানে বাস্তুকে সামনে রেখে এই কাজগুলো এখানে করা হবে। একটা পাবলিক স্পেস এখানে তৈরি করা হয়েছে এবং আমি মনে করি পাবলিক স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ধরনের যারা আমাদের মানুষরা বাইরের থেকে আসবেন, যারা এখানে, এটা একটা কিন্তু পর্যটনের জন্য একটা বিশেষ স্থান হয়ে যায়। বাইরের থেকে যখন আসবেন, বসবেন, এখানে বসে কথা বলবেন, তার মধ্যে তাদের মধ্যে একটা মেলবন্ধনেরও একটা সুযোগ কিন্তু এখানে করবে। আমার কাছে যা খবর আছে, এখানে ওয়াটার স্পোর্টস, শিশুদের খেলার জায়গা এবং ইভেন যোগব্যায়াম এবং প্রায় যা আমরা আসলাম, আমার এখানে পুরোটা আমার মনে আছে আগে পুরোটা যদি আমরা ঘুরতাম প্রায় 2.5 কিলোমিটারের মতো হাঁটার পর। তো এখানে মর্নিং ওয়াকের জন্য মানুষ আসতে পারবে, 10 টাকা করে এন্ট্রি ফি, এবং এত সুন্দরভাবে এন্ট্রি ফি রেখেছে যে কেউ যদি গায়ের জোর করে বলে যে আমি ভিতরে যাব, সেই সুবিধা কিন্তু কম। এখানে পয়সা দিয়ে আসতে হবে এবং যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে, যে অসামাজিক কাজে এখানে লিপ্ত তাদের কিন্তু রেস্ট্রিকশন হবে। আর যদি এখানে অসামাজিক কাজ হয়, এখানে যে রাজীব বাবু বলেছেন যে একটা কমিটি যদি করেন, তাদেরও কিন্তু দায়িত্ব করতে হবে যে কিভাবে এই অসামাজিক কাজগুলো প্রপারলি এখানে বন্ধ করা যায় কিনা। নিশ্চয়ই সেটা করবে। সকাল 8টা থেকে শুরু হবে এবং সন্ধ্যা 8টা পর্যন্ত এই যে এখানে উন্মুক্ত থাকবে। আমি এর জন্য জিজ্ঞেস করলাম কটার থেকে কটা অবধি এটা খোলা থাকবে। তো সেই দিক থেকে ওনারা ভালো কাজ করছেন। প্রায় 12 হেক্টর এলাকা নিয়ে এই যে পর্যটন কেন্দ্র, এটা আমাদের আগামী দিনে একটা এক্সট্রা আমাদের বলবো একটা পালক পর্যটন দপ্তরে এটা
লাভ হলো। এবং এই যে একটা প্রাণবন্ত একটা সামাজিক উদ্যান এখানে গড়ে উঠেছে, সত্যিই উই আর প্রাউড অফ দিস। এবং আমি যা দেখলাম এখানে পরিবেশের সাথে মানুষের এবং প্রকৃতির সাথে এবং প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা রাখা হয়েছে। আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে সেখানে কনজেস্টেড হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে শিফট করতে হবে। ডেভেলপমেন্ট যদি করতে হয়, মানুষের লোক সংখ্যা বাড়ছে, তো সেই জন্য স্যাটেলাইট টাউন যাতে তৈরি হয় সে আমরা ডিসিশন নেওয়ার পর তার জন্য বাজেটও রাখা হয়েছে। এখানে অলরেডি উদয়পুরে চিহ্নিত হয়েছে এবং আগরতলাতেও প্রায় চিহ্নিত হয়েছে। প্রায় এসে আমি রিভিউ মিটিংয়ে কথা বলি, সেখানে একদম প্রপার ওয়েতে যাতে সেই শহর তৈরি করা যায় সেইভাবে কিন্তু আমরা তৈরি করব। প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য পার্কটিকে রক্ষণাবেক্ষণের জন্য এলাকার বিশিষ্ট জনদের নিয়ে একটি উন্নয়ন কমিটি গঠন করার পরামর্শ দিয়েছেন। এখানে নাগরিকদের নিয়ে একটা ডেভেলপমেন্ট কমিটি এটাকে রক্ষণাবেক্ষণের জন্য একটা রাখা যায় কিনা। এই নাগরিকদের আমাদেরও উদ্দেশ্য যে এটাকে আমাদের এলাকার একটা ধরোহর, এটাকে আমাদের রক্ষা করতে হবে। আমরা সহযোগিতা করবো, আমরা সহযোগিতা করে এই এলাকায় যাতে সুস্থ পরিবেশ নির্মাণ হয় তার জন্য আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। দ্বিতীয়ত, দেখুন, ডেভেলপমেন্ট ইস্যুতে আমাদের সরকার যথেষ্ট মনোযোগ দিয়ে সেটাকে আমাদের সরকার আমাদের এই ত্রিপুরা রাজ্যে ডেভেলপমেন্ট উন্নয়ন সেটাকে আরো বেশি করে সাজানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট রয়েছে। আজকে আমার এখনো মনে আছে যে আমাদের নীতিন গডকরিজি যখন আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়, আর ওনাকে রিসিভ করার জন্য আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। তখন উনি আস্তে আস্তে একটা জিনিস বলছিলেন যে त्रिपुरा में कौन आएगा, त्रिपुरा से एयरपोर्ट से निकल के अप्रोच जो रोड है वो इतना नेरू है, वो पहले ही भाग जाएगा। 3 दिन रुकने का मन करेगा लेकिन 1 दिन में ही भाग जाएगा कि आगे कुछ नहीं है। কিন্তু আমাদের সরকার আসার পর একের পর এক টুরিস্ট প্লেস গুলিকে যেভাবে ডেভেলপ করেছে এবং সরকারের সদ ইচ্ছা আছে বলেই সেটা সম্ভব হচ্ছে। আজকে ছবিমুড়া, ডুমুরলে থেকে শুরু করে আজকে মাতাবাড়ি, উদয়পুর, এটা আমাদের কাছে পরম সৌভাগ্য। গত 22শে সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এখানে মাতাবাড়িতে পূজা দেন এবং এই যে আমাদের রিনোভেশন হয়েছে মার মন্দিরের পার্ক, সুদৃশ্য পার্ক, সেটারও উনি তার উদ্ঘাটন করেন। মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগরতলা পৌর নিগম এবং স্মার্ট সিটি প্রকল্পে এখন পর্যন্ত 106 কোটি টাকা ব্যয়ে শহরের 25টি পুকুরের সৌন্দর্যায়ন করা হয়েছে। আগরতলার পৌর বাড়ির পুকুর সহ 11টি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগরতলা শহরে আমরা অনেকগুলি পুকুর এইভাবে সংস্কার করেছি, জনগণকে ব্যবহার করার জন্য সৌন্দর্যায়নের মাধ্যমে এটা তুলে দেওয়া হয়েছে এবং এটা সবচেয়ে বড় গ্রিন এলাকা হিসেবে আমাদের এটা তৈরি করা হয়েছে। এটা সমস্ত ব্যবস্থা আছে, ব্যবস্থাগুলি উল্লেখ করেছেন। তো আমি বলবো যে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে এটা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দায়িত্বে আছেন এই দপ্তরে, আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরবাসীর যে প্রয়োজনীয়তা বা যে সমস্যাগুলি তিনি অনুধাবন করে বা উপলব্ধি করে যে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বা গ্রহণ করেছেন, তার জন্য আমি শহরবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্মার্ট সিটির সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব বক্তব্য রাখেন। প্রায় 30 একর জায়গা জুড়ে এমবিবি কলেজ লেকের পাড়ে অত্যাধুনিক পার্কটি গড়ে উঠেছে। পার্কটি সাধারণ জনগণের জন্য সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত প্রাতঃভ্রমণকারীদের জন্য নির্দিষ্ট এন্ট্রির ভিত্তিতে পার্ক খোলা রাখা হবে। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।